শুরুতেই ক্রিকেট। নানা সূত্রের খবর, সাকিব আল হাসানের ফোন নম্বর জুয়ারিদের দিয়েছিলেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। এদিকে ফিক্সিং কাণ্ডে হিথ স্ট্রিকের মতো নিষিদ্ধ হওয়ায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি এও জানান, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগের ব্যাপারে আরও সতর্ক থাকবে ক্রিকেট বোর্ড। ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক 8 বছর নিষিদ্ধ। আইসিসির সূত্র বলছে, স্ট্রিকই সাকিবের ফোন নম্বর দিয়েছিলেন জোয়ারি দীপক আগারওয়ালকে। কারণ আইসিসি সাকিবের নিষেধাজ্ঞার সময় যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা হয়েছিল সাকিবের ফোন নম্বর যে দিয়েছিল দীপক আগারওয়ালকে সে কাছেরই কেউ, কিন্তু ওই কাছের ব্যক্তিটির নাম প্রকাশ করেনি আইসিসি। তবে হিথ স্ট্রিকের তদন্তের পর যোগসূত্র মিলে যাচ্ছে। জিম্বাবুয়েন কোচ হিথ স্ট্রিক 2017 সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সহ 3 ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিলেন জুয়ারিকে। সে সময় ঢাকার অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সূত্র আরও মেলে, 2018 সালের শুরুতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে দলের তথ্য পাচার করেন স্ট্রিক। সাকিবকে নিষেধাজ্ঞার সময় ওই সিরিজেও সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। যারা আমাদের এখানে কোচ আসেন অথবা কোনো সাপোর্ট স্টাফ আসেন, আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের এদের ব্যাপারেও খুব সতর্ক থাকা উচিত। হিথ স্ট্রিকের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আশা করিনি যে হিথ স্ট্রিকের মতো এত বড় একটা বড় মানের কোচ এই ধরনের কাজে লিপ্ত থাকবে, কারণ হতাশ হয়েছে যে কি করে সে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। এদিকে ফিক্সিং এর বিস্ফোরণ রোধে সর্বোচ্চ সতর্ক বিসিবি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সফরে কোয়ারেন্টিন পর্ব শেষে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ দল গেছে শ্রীলঙ্কায়। তারপরও টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানের দাবি, দলের প্রস্তুতিতে ঘাটতি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে একাদশের সুযোগ পেলে ভবিষ্যতে দলে জায়গা শক্ত করতে চান সাইফ হাসান। 4 দেয়ালের বন্দি দশা থেকে মুক্ত আকাশের নিচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কান বোর্ডের বেঁধে দেওয়া কোয়ারেন্টিন পর্ব শেষ। এবার মাঠের লড়াইয়ের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পালা। বাজে সময় আঁকড়ে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। আধার কেটে তাই আলোর সন্ধানে টাইগাররা। নিগম্ব শহরের টিম হোটেল জেট ইয়াং বিচ থেকে আধা ঘন্টা দূরত্বের কাতুয়া নায়কে মাঠে নিয়ম মেনে রানিং, এরপর ফিল্ডিং করেন মমিনুলের দল। করোনার প্রভাবে জাতীয় লিগ বন্ধ হওয়ায় নিউজিল্যান্ড থেকে দল এসেই বিশ্রাম নিয়েছে 1 সপ্তাহ। তারপরই লঙ্কায় এসেছে টাইগাররা। মিশন 2 ম্যাচের টেস্ট সিরিজ। যে ফরম্যাটে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলা নিতে টাইগাররা। সিরিজের 2টি টেস্টে পয়েন্ট অর্জনের সুবর্ণ সুযোগ, কিন্তু তার আগে প্রস্তুতি কতটা হলো দলের? ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবাই খুব ভালো প্রিপারেশন চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম ওখানে খুব ভালো প্র্যাকটিস চলছিল। এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের। সো অল ওভার খুব ভালো একটা প্রিপারেশন ছিল। হোপফুলি ওই পারফরমেন্সগুলো এখানে কাজে লাগে। ভবিষ্যতের টেস্ট ক্রিকেটারের জন্য গড়ে তোলা হচ্ছে সাইফ হাসানকে। খেলেছেন 2টি টেস্ট, 3 ইনিংসে মোটে 24 রান করেছেন। আস্থার প্রতিদান দিতে পারেননি এই টপ অর্ডার। ধারণা করা হচ্ছে ক্যান্ডিতে তামিমের সাথে প্রথম টেস্টে ইনিংস ওপেন করবেন সাদমান ইসলাম। তাই নিশ্চিত নন সাইফ হাসান। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ের আগে তাই আরেকটি লড়াই সাইফের মাঝে। প্র্যাকটিস ম্যাচটা সেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে এটাই একটা চান্স আমাদের ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করা। আর উইকেট কীরকম হতে পারে এই ম্যাচটা খেলে আমাদের আসলে বুঝতে হবে। শনি ও রোববার নিজেদের মধ্যে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। একাদশে সুযোগ পাওয়ার আগে এটাকেই সেরা মঞ্চ মানছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই টেস্টে মড়ক লাগে বাংলাদেশের। এ সময় 10 টেস্ট খেলে জয় এসেছে মাত্র 1টিতে। ঘরে বাইরে সব জায়গাতেই দুর্দশা চরমে ওঠে টাইগার বাহিনীর। এবারে শ্রীলঙ্কা সফর তাই অনেক কিছু প্রমাণের সিরিজ বাংলাদেশের জন্য। আর সে লক্ষ্যে পাল্লেকেলেতে লাল সবুজের তুরুপের তাস হতে পারেন তামিম ইকবাল। কলম্বোতে 100তম টেস্ট জয়ের ম্যান অফ দ্য ম্যাচ এই ওপেনারকে নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। টেস্টে তামিম ইকবালের কথা উঠলেই চলে আসে ইংল্যান্ডের সেই সিরিজটার কথা, যেখানে ম্যানচেস্টার এবং লর্ডসে টানা 2 সেঞ্চুরি করে নিজের যাত্রী নিয়েছিলেন ড্যাশিং এই ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম তামিম ইকবাল। শততম টেস্টে কলম্বোতে অনেকটা তার ব্যাটে ভর করেই জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে তার করা 82 রান সেদিন অনেক সেঞ্চুরি থেকেও বিশেষ ছিল বাংলাদেশের জন্য। টেস্ট ক্যারিয়ারে 62 ম্যাচে তার রান 4508, 38.20 এভারেজে তার সেঞ্চুরির সংখ্যা 9 এবং অর্ধশতক আছে 28টা। সর্বোচ্চ 206 রানের ইনিংসটা খেলেছিলেন খুলনায় পাকিস্তানের বিপক্ষে। ওপেনিং ছাড়াও ক্যারিয়ারে একবার ওয়ান ডাউন এবং একবার মিডল অর্ডারে ব্যাট করেছেন তামিম, তবে সেগুলোতে খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেননি এ বাঁহাতি। এবার আসা যাক দ্বীপরাষ্ট্রটিতে তার ক্যারিয়ারের স্ট্যাট নিয়ে। সেখানে সর্বসাকুল্যে 3টি টেস্ট খেলেছেন তামিম, নেই কোনো সেঞ্চুরি। তবে এভারেস্টটা মূল ক্যারিয়ারের চেয়ে বেশ ভালো, 46। সর্বোচ্চ রান পিসারা ওভালের 82, আছে আরও 2টি 50। শ্রীলঙ্কায় প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে তামিমের ব্যাট কথা বলেছে বেশিবার। 350-র দুটি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে পেয়েছেন তিনি। এবারের সিরিজেও এমন কিছুর পাশাপাশি 2-1টি সেঞ্চুরি তো তার থেকে আশাই করতে পারেন টাইগার সমর্থকরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে টেস্ট সিরিজে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়াতে পারেন শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক পারফরমেন্সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে কারা হতে পারে প্রতিপক্ষ দলের প্রভাবক, তাদের নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে লাহিরু থিরিমান্নের গল্প। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাচের কথা মনে আছে? সেই টেস্টের প্রথম ইনিংসে লাহিরু থিরিমান্নে খেলেন 155 রানের অপরাজিত এক ইনিংস। গলে যা অনুপ্রেরণা ছিল বাংলাদেশের আশরাফুল মুশফিকুর রহিমদের জন্য। 2012 সালে ওই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আর কখনো টেস্ট খেলেনি থিরিমান্নে। শ্রীলঙ্কায় আবারও টেস্ট সিরিজ এবার খেলবেন লাহিরু। সাম্প্রতিক ফর্মে তাসকিন রাহিদের সামনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন এই বামহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। পরিসংখ্যানে তা হবে আরও পরিষ্কার। 4 টেস্টে 1 সেঞ্চুরি আর 350, 4 ম্যাচে গড় 102.75, যা তার ক্যারিয়ার সেরা। 40 টেস্টে তার রান গড় 25। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাকাল করতে পারে বাংলাদেশের বোলারদের। ঢাকার মাঠে প্রিমিয়ার ব্যাকের হয়ে খেলে গেছেন লাহিরু। এদেশের বোলারদের ক্রিকেট মস্তিষ্ক ভালোভাবেই পড়তে পারেন তিনি। দলের প্রয়োজনে 2 ও 3-এ ব্যাট করতে নেমেছেন, তবে সবচেয়ে সাফল্য ওপেনিংয়ে নেমে। 15 ম্যাচে ওপেনিং করতে নেমে তুলেছেন সবচেয়ে বেশি 688 রান। লঙ্কানদের রানের ভিত গড়ার অন্যতম এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করতে প্ল্যান বি রাখতেই হবে বোলিং ডিপার্টমেন্টকে, নতুবা থিরামান্নিতেই হতে পারে স্বপ্নের পতন। মেহেদী নাইম, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ পুরো জাতীয় দল খেলেছে, এটা ঠিক নয়। লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকায় প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে সিরিজটি আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতিও হয়েছে, জানিয়েছেন টাইগ্রেস ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। 4 ম্যাচে 2 সেঞ্চুরি করায় প্রত্যাশা বেড়েছে, তাই সামনের আন্তর্জাতিক অঙ্গনে এমন পারফরমেন্স ধরে রাখার প্রত্যাশা তার। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যদিও স্বাগতিকদের স্কোয়াডে অনেকেই ছিলেন যারা প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলেরও। ফলে 4-0 ব্যবধানে সিরিজ জিতলেও কিছু প্রশ্ন থেকেই যায়। ইমার্জিং দলে থাকা নারী ক্রিকেটাররা আসলে কতটা উপকৃত হলেন, মাঠে কারা খেললেন এ নিয়ে সমালোচনা হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগটা 16 আনা কাজে লাগিয়েছেন ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। প্রতিপক্ষ যেই হোক, সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে ক্রিকেটারদের। নাই মামা থেকে কান্না মামা ভালো, তো যেহেতু আমরা অনেক দিন ধরে বাসায় ছিলাম, প্লাস হচ্ছে লম্বা একটা আমরা ক্যাম্প করেছি, তো প্র্যাকটিস করে কিন্তু অনেক সময় আপনি আপনার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন না, তো এটা কিন্তু ম্যাচের মাধ্যমে পাওয়া যায়। এবং সাউথ আফ্রিকা টিমে কিন্তু তাদেরও কিন্তু 4-5 জন হচ্ছে ন্যাশনাল টিম প্লেয়ার ছিল। জাতীয় দল ছিলাম এটা কিন্তু পুরোপুরি সত্য না। দেখা যাচ্ছে যে আমার কিন্তু বেস্ট 11-এ যারা খেলেছেন, যদি আপনারা দেখেন ওখানে কিন্তু তিনটা প্লেয়ারই কিন্তু আন্ডার 19-এর ছিল, ইমাজিনে ছিল 4 থেকে 5টা প্লেয়ার। ঈদের পর টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাই পর্বের মিশনে নামার কথা, কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনিশ্চিত সেই সফরও।
আমরা এখন নিজেরা যেভাবে পারি নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করব এবং যে কোনো সময় আসলে করোনা পরিস্থিতি ভালো হলে কিন্তু হয়তো বা দেশে ডোমেস্টিক কোনো টুর্নামেন্ট স্টার্ট হতে পারে বা ইন্টারন্যাশনাল কোনো ট্যুরের জন্য আমরা যেতে পারি। তো সব কিছুর জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা করছি। প্রোচিয়া নারী ইমার্জিং দলের বিপক্ষে ব্যাট হাতে সফল ছিলেন নিগার সুলতানা। 2 সেঞ্চুরি সহ 4 ম্যাচে করেছেন 217 রান। ফলে সামনেও তার উপর থাকবে প্রত্যাশার চাপ। তবে এসব নিয়ে না ভেবে নিজের ফর্ম ধরে রাখতে চান এই ব্যাটার। রান করা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি। আমি মনে করব না এটা বাড়তি কোনো প্রেশার বা বাড়তি কোনো আনন্দ হওয়ার একটা জায়গা, কারণ আমার দায়িত্ব আমি অ্যাজ এ প্লেয়ার টিমের জন্য পারফর্ম করা, সবসময় আমি সেটাই চেষ্টা করি। তো যেহেতু একটা ভালো স্টার্ট পেয়েছি, সামনে আগামীতে যত টুর্নামেন্ট থাকবে বা সিরিজ থাকবে সেখানে অবশ্যই যত পজিটিভিটি আছে সবকিছু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। লকডাউন উঠে গেলে দ্রুত ঘরোয়া লিগ চালু করার দাবি টাইগ্রেসদের। তাই নিজেদের ফিটনেস ধরে রাখতে ঘরেই অনুশীলন করছেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের কারণে 21 এপ্রিলও হচ্ছে না মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে আবাহনীর এএফসি কাপের ম্যাচ। নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশরূপু। 28 এপ্রিল আবাহনী ইগলস ম্যাচের জয়ী দল খেলবে বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তাই 25 এপ্রিল বেঙ্গালুরুতে ইগলসের বিপক্ষে আবাহনীর ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। এফসি কাপের একটা ম্যাচ নিয়ে কম জল খোলা হচ্ছে না। করোনা অস্থিরতায় একরকম বিপাকে পড়েছে স্বাগতিক আবাহনী। মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে একদিকে এফসির চাপ, অন্যদিকে দেশে চলমান লকডাউন। এমন পরিস্থিতিতে নেপালে 21 এপ্রিল ইগলসের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চেয়েছিল আবাহনী, কিন্তু এবার পিছিয়ে আসতে হলো সেই সিদ্ধান্ত থেকে। এফসি, মালদ্বীপ, বাফুফে ও আবাহনীর মধ্যে অনলাইন সভা শেষে এসেছে এমন সিদ্ধান্ত। বিভিন্ন অপশনস নিয়ে এফসির সাথে আলাপ আলোচনা আছে, যেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদেরকে যেটা বলেছে যে আমরা যেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে যেন আমরা একটা পারমিশন অবটেইন করার চেষ্টা করি, পারমিশন নেওয়ার চেষ্টা করি, যাতে এফসি কাপের খেলাটাতে অংশগ্রহণের জন্য প্রয়োজন বোধে আবাহনী লিমিটেড তারা যেন দেশের বাইরে ট্রাভেল করতে পারে। আবাহনী এবং ইগলসের মধ্যকার ম্যাচের জয়ী দল 28 এপ্রিল মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। এই একটা ম্যাচের জন্য আটকে আছে অনেক কিছু, তাই এবার লক্ষ্য ভারতে খেলার। বেঙ্গালুরু আয়োজন করতে পারলে 25 এপ্রিল ভারতে হতে পারে আবাহনী এবং ইগলসের ম্যাচ। বিকল্প হিসাবে 28 তারিখে যে পরবর্তী এই দুই টিমের জয়ী দল যে ইন্ডিয়াতে বেঙ্গালুরুর সাথে যে ম্যাচটা খেলবে, তার আগে কোনোভাবে বেঙ্গালুরুতে এটা আয়োজন করা যায় কিনা সেটার বিষয়ে তারা তাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ক্লাবের সাথে যোগাযোগ করার জন্য বলেছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 25 তারিখে ম্যাচটা সেখানে আয়োজন করে যারা জয়লাভ করবে তারা 28 তারিখে বেঙ্গালুরু এফসির সাথে গোয়াতে খেলতে পারে। তবে এরপরও থাকছে অনিশ্চয়তা। লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেলে 25 এপ্রিল ম্যাচ আয়োজন সম্ভব কিনা, কারণ আন্তর্জাতিক ফ্লাইটে রয়েছে প্রতিবন্ধকতা। তাছাড়া ভারতের করোনা পরিস্থিতিও খারাপ দিকে, যে কারণে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা প্রদান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে মিলার মরিসের ব্যাটে দিল্লিকে হারালো রাজস্থান। আইপিএলে রয়্যালসের জার্সিতে প্রথম জয় মুস্তাফিজের, বল হাতে দুর্দান্ত কাটার মাস্টার। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা এবং ফুটবলারদের ফিটনেসের ঘাটতির কারণেই নেপালের ফুটবলের তুলনায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেননি। জেমির অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণেই সুযোগ পাননি একাদশে। এই কষ্ট বেশ পোড়ায় টুটুলকে। করোনার জন্য গেলবারের মতো এবারও বিপিএল বন্ধ হয়ে গেলে তা ফুটবলারদের জন্য বড় ক্ষতির কারণ হবে বলেও জানান তিনি। যতদিন পারবেন নিজের সেরাটা দিয়ে যাবেন জাতীয় দলে। চারদিকে সবুজের সমারোহ, কিন্তু চমৎকার প্রকৃতির রূপও উপভোগ্য হয়ে উঠছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার কাছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন বাদশা। গেল মাসে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেননি, সে আক্ষেপ এখনো পোড়ায় তাকে। কষ্ট লাগতেছে, কারণ এরকম সুযোগ তো আমাদের বারবার আসে না। তো যে সুযোগটা আমরা পেয়েছিলাম, সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। তো ব্যক্তিগতভাবে আমি সুযোগ পাই নাই খেলার,
তো এদিক থেকে আমার একটু মন খারাপ, কারণটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে ফাইনাল ম্যাচটা খেলবো, টিমকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা ছিল। বাংলাদেশের তুলনায় সুযোগ সুবিধায় পিছিয়ে আছে নেপাল। তারপরেও হিমালয়ের দেশটি আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল সব জায়গাতেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ, কিন্তু কারণটা কি? আসলে খেলাটা পিছিয়ে যাওয়াতে আমার একটু ব্যক্তিগতভাবে মন খারাপ, কারণটা হচ্ছে আমাদের টিমে এখন সবাই খুব ভালো ফিট ছিল, সবাই মেন্টালি প্রিপেয়ার ছিল খেলার জন্য 14 তারিখে। তো 14 তারিখে ম্যাচটা অনিশ্চিত হয়ে গেল, আবার 21 তারিখে ম্যাচটা হবে কিনা এটাও এখন আমরা শিওর জানি না, তবে আশা করছি যে আমাদের ক্যাম্প কন্টিনিউ রাখবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ আছে প্রিমিয়ার লিগ ফুটবল। পরিস্থিতির উন্নতি হলে শুরু করার আশা বাফুফের, কিন্তু এই কথাতেও স্বস্তিতে নেই টুটুল সহ অন্য ফুটবলাররা। কারণ গেলবার করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসরটি। এবারও যদি তা হয় তবে বড় ক্ষতির মুখে পড়বে ফুটবলাররা। আসলে লিগটা না খেললে হবে কি, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাবে আমাদের প্লেয়ারদের জন্য, সবার জন্য লম্বা একটা গ্যাপ হয়ে যাবে। কারণ এখন যদি এফসি কাপে খেলাটা থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম যারা আমরা বসুন্ধরা ক্লাব তারা কিন্তু সব প্লেয়াররাই ম্যাক্সিমাম কিন্তু প্র্যাকটিসে থাকবে। আর যদি এটাও যদি এখন না হয় তাহলে সব প্লেয়ার প্র্যাকটিসে বাইরে চলে গেলে ফিটনেসের ঘাটতি হয়ে যাবে আমি মনে করি। বাংলাদেশ জাতীয় দল নিয়ে টুটুলের স্বপ্ন আকাশ ছোঁয়ার। যতদিন খেলতে পারবেন নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ারই চেষ্টা করে যাবেন। যতদিন ন্যাশনাল টিমে খেলবো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে ন্যাশনাল টিমকে সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার, নিজের পারফরমেন্স দিয়ে দেশকে রিপ্রেজেন্ট করবো, অনেক ভালো ইচ্ছা আছে আমার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ফুটবলের খবর। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফেরার সুযোগ হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। ছেলেদের ফুটবলের ধারাবাহিকতায় এবার নারী ফুটবলারদের নিয়ে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে নেপাল। স্বাগতিক নেপালের সঙ্গে আসরের অন্য দুই দল বাংলাদেশ ও কিরগিজস্তান নিশ্চিত করেছে বাফুফে। এদিকে দেশে চলমান লকডাউনেও নারী ফুটবলারদের অনুশীলন ক্যাম্প চালু রাখবে ফুটবলের অভিভাবক সংস্থাটি। সংক্রমণ এড়াতে বাফুফে ভবনেই হবে অনুশীলন। নেপালে কদিন আগেই ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছেলেদের ফুটবলের ধারাবাহিকতায় এবার হিমালয়ের দেশটিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে আছে মারিয়া সানজিদারা। ফলে এরই মধ্যে র্যাঙ্কিং থেকেও ছিটকে গেছে বাংলাদেশের ফুটবল কন্যারা। দীর্ঘদিন পর সুখের খবর পেয়েছে নারী দল। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের মেলে ধরার সুযোগ হচ্ছে আবারও। গেল মাসে জাতীয় ফুটবল দলের ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালীন বাফুফেকে আশ্বস্ত করেছে নেপাল ফুটবল ফেডারেশন। পাকাপাকি হয়েছে আলোচনা। বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তানের অংশগ্রহণে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালে হবে মেয়েদের ত্রিদেশীয় টুর্নামেন্ট। নেপালের প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে, ছেলেদের যেরকম 3 জাতির টুর্নামেন্ট হলো ওরকম মেয়েদের একটি করার জন্য বাংলাদেশ, নেপাল এবং কিরগিজস্তান। তো আমি সেটা তাদেরকে এগ্রি করেছি এবং আমি বলেছিলাম যে সেটা ফিফা উইন্ডোতে করার জন্য। ফিফা উইন্ডোতে করলে আমাদের তাহলে র্যাঙ্কিংয়ের যে ঝামেলাটা আছে সেটাও সলভ হবে, প্লাস মেয়েদেরও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে। তো আশা করতেছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ সেটা করতে পারবো আমরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলছে কঠোর লকডাউন। তবে এই লকডাউনেও চলবে নারী ফুটবলারদের ক্যাম্প। বাইরে যাওয়ার নেই উপায়। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফেই হবে অনুশীলন। আমরা এখানে ওদেরকে যেভাবে ট্রেনিং করাই, এখানে আমাদের ডায়েট যেভাবে থাকে, প্র্যাকটিস 3 টাইমস ওদেরকে করতে হয়, ওরা একটা রুটিন লাইফে থাকে, সেটা তো বাসায় গেলে হবে না। বসুন্ধরায় আমাদের ন্যাশনাল টিমের যত মেয়ে ছিল আমরা তাদেরকে ব্যাক করিয়ে নিয়ে এসেছি ক্যাম্পে। যেহেতু আমাদের ক্যাম্পে আরও অন্যান্য মেয়েরা আছে, নিয়ে তাদেরকে আমাদের ট্রেনিং অব্যাহত থাকবে। আমাদের যে টার্ফ আছে এখানে আমাদের কম্পাউন্ডের ভিতরে, বিএফএফ কম্পাউন্ডে যে টার্ফ আছে সেখানেই প্র্যাকটিস করবে হেড কোচ গোলাম রব্বানির আন্ডারে। লকডাউন শেষ হলেই শুরু হবে নারীদের ফুটবল লিগ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের খবর। রাজস্থানের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়েছে রয়্যালস। এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার। টসের আগে ব্যাটিংয়ে নেমে উনাটকাট মুস্তাফিজের বোলিং তোপে মারাত্মক বিপর্যয়ে পড়ে দিল্লি। দলীয় 37 রানে 4 উইকেট হারায় তারা। হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ঋষভ পন্থ। 50 করে তিনি আউট হলে আবারও বিপাকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 8 উইকেটে 147 রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালস। স্টোইনিসের পর টম কারানের উইকেট তুলে নেন কাটার মাস্টার। 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন দ্য ফিজ। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থানও 42 রানে 5 উইকেট হারায় তারা। তবে মিলারের 62 রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় রয়্যালস। তবে আস্কিং রান রেট বাড়তে থাকায় কঠিন হয়ে ওঠে জয়ের পথ। কিন্তু শেষ দিকে ক্রিস মরিসের 36 রানের দুর্দান্ত ইনিংসে জয় তুলে নেয় সঞ্জু স্যামসনের দল।
আইপিএল মানেই বিনোদন। এখানে নিখাত ক্রিকেটীয় উত্তেজনা ছাড়াও মাঠের বাইরে বিভিন্ন আয়োজন থাকে সমর্থকদের জন্য, যেখানে অংশ নেন ক্রিকেটার থেকে শুরু করে দলের নানা পর্যায়ের সদস্যরা। সেরকমই এক প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা, যেখানে পাঞ্জাবের বিখ্যাত ভাংড়া গানের সঙ্গে নেচেছেন স্মিথ ধাওয়ানরা। 2020-21 মৌসুমের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। 4 ক্যাটাগরিতে আছেন 28 ক্রিকেটার। সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন এ+ ক্যাটাগরিতে থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহ। 4 ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ 7 কোটি রুপি পারিশ্রমিক পাবেন এ+ ক্যাটাগরিতে থাকা এই 3 ক্রিকেটার। এরপর এ গ্রেডে রাখা হয়েছে 10 ক্রিকেটারকে, যাদের বার্ষিক বেতন 5 কোটি রুপি। অশ্বিন, জাদেজা, পূজারা, রাহানে, ধাওয়ান, শামি, ইশান্ত শর্মা, লোকেশ রাহুল, পন্ত এবং হার্দিক পান্ডিয়া আছেন এ গ্রেডে। বি গ্রেডে ঋদ্ধিমান সাহা সহ আছেন আরও 5 ক্রিকেটার, যাদের বেতন 3 কোটি রুপি। আর 1 কোটি রুপির সি গ্রেডে রাখা হয়েছে 10 ক্রিকেটারকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। পরপর 2 বছর এই সম্মানে ভূষিত হলেন তিনি। 2020 সালে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে 58.27 গড়ে বছরের সর্বোচ্চ 641 রান করেছেন স্টোকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন 19টি উইকেট, যার সুবাদে পরপর 2 বছর মিলল সম্মানজনক স্বীকৃতি। এর আগে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজে ঐতিহাসিক জয় এনে দেওয়ার সুবাদে স্টোকসকে শীর্ষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার আগে পরপর 3 বছর এই স্বীকৃতি পেয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া 2020 সালের শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বছরের শীর্ষ টি-20 ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রেন পোলার্ড। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। 8 বছর পর প্রোটিয়াদের মাটিতে টি-20 সিরিজ জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। 4 ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টি-20তে সেঞ্চুরিয়ানে মুখোমুখি হবে দুদল। ম্যাচ শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এর আগে 2013 সালে মোহাম্মদ হাফিজের নেতৃত্বে সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই টি-20 সিরিজে হারিয়েছিল পাকিস্তান। এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। তার ক্যামিওতেই মূলত সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে অতিথিরা। সঙ্গে আছেন রেজওয়ান হাফিজের ফিনিশিং। ব্যাটিংয়ে পাকিস্তানের স্বস্তি থাকলেও আস্থার প্রতিদান দিতে পারছেন না বোলাররা। তাই তো সিরিজ জয়ের এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে শাহিন হাসান আলীদের। অন্যদিকে বোলাররা ভোগাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। রাবাদার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে পারছেন না শামসে হেনরিক্সরা। তাই তো সিরিজ বাঁচাতে বোলারদের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে প্রোটিয়ারা। ইউরোপা লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে আজ রাতে গ্রানাডার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে স্লাভিয়া প্রাহের আতিথ্য নেবে আর্সেনাল। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1টায়। গ্রানাদার মাঠে সেই রাতটা নিশ্চয়ই মনে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের প্রথম পর্বে সে ম্যাচে 2-0 গোলে জিতেছিল রেড ডেভিলরা। এবার নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের লড়াইয়ে গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে সোলশায়ারের দল। বর্তমান ফর্মটা বেশ ভালো যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ 3 ম্যাচেই জয় আছে তাদের। কিন্তু কোচ সোলশায়ারের চিন্তার কারণ হতে পারে এ ম্যাচের জন্য সেরা একাদশ সাজানো। 3 তারকা ফুটবলার ম্যাগুয়ের, লুক শ ও ম্যাকটোমিনে আছেন নিষেধাজ্ঞা খরায়। শঙ্কা আছে ড্যান জেমস, এরিক বেইলি ও রাশফোর্ডকে নিয়ে। সেই সঙ্গে ফিল জোন্স আর মার্শালের ইনজুরি তো আছেই। তাই পগবা, গ্রিনউড ও কাভানিদের দিকেই তাকিয়ে থাকতে হবে সোলশায়ারকে। সব মিলিয়ে এবারে জয় তুলে সেমিফাইনালে পা রাখতে মুখে আছে রেড ডেভিলরা। আমরা আগের পর্বে জিতে কিছুটা এগিয়ে থাকলেও এই ম্যাচেও জয়ের জন্য লড়বো। ভালো খেলে একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই ভক্তদের। গ্রানাদাও নিশ্চিতই চাইবে আমাদের মাঠে তাদের সর্বোচ্চটুকু দিতে। আর সে কারণেই আমরা চেষ্টা করব আমাদের বল নিয়ন্ত্রণে রেখে স্কোর করার এবং জয় তুলে নেয়ার। আরেক ম্যাচে আর্সেনাল আতিথ্য নেবে স্লাভিয়া প্রাগের। আগের পর্বে নিজেদের মাঠে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল। এই ম্যাচটা তাই বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে গানারদের। স্লাভিয়ার মাঠে
বড় ব্যবধানে জিততেই হবে আর্তেতার শিষ্যদের। সে লক্ষ্যেই মাঠে নামবে তারা। স্লাভিয়া প্রাগ নিঃসন্দেহে ভালো দল। তারা আমাদের মাঠে আগের পর্বে আমাদের বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছে তা যে কোনো বড় দলকে হারানোর জন্য যথেষ্ট। তাই তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। আর্সেনাল শিবিরে দু একটা ইনজুরির সমস্যা থাকলেও জাকা, লাকাজেতে, সাকা সবাইকেই পাচ্ছেন কোচ। গ্যাব্রিয়েল ওবামেয়াংরাও আছেন জ্বলে ওঠার অপেক্ষায়। ফারজানা মুমু, সময় সংবাদ। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে রাতে মুখোমুখি হবে রোমা ও আয়াক্স। প্রথম পর্বে আমস্টারডামে 2-1 গোলের জয়ে এগিয়ে আছে ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয় পর্বে ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে সেমিফাইনালে যেতে চাইলে বড় ব্যবধানে জিততে হবে আয়াক্সকে। স্তাদে অলিম্পিকোতে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। ইতালিয়ান ফুটবলে আগের সে ফর্ম আর নেই রোমার। এক সময়ের দাপুটে দলটি এখন আর লিগে সেভাবে আধিপত্য বিস্তার করতে পারছে না। সিরিয়ায় 30 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে পাওলো ফনসেস্কার দল। তবে ইউরোপা লিগে উঠছে তারা। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আমস্টারডামে আয়াক্সের মাঠে তাদের 2-1 গোলে হারিয়ে এসেছে রোমা। ফিরতি পর্বের খেলা হবে ইতালিতে। সেখানে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। তবে ডাচ লিগের সেরা দলটির বিপক্ষে চেনা কন্ডিশনে খেলা হলেও জয় পাওয়া সহজ হবে না, এমনটাই জানিয়েছেন কোচ পাওলো ফনসেস্কা। এটা আমাদের জন্য মৌসুমের সেরা ম্যাচ। এখানে কোনো ভুল করলে চলবে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে চাই আমরা। আমার ফুটবলাররা সেটা ভালো করে জানে। মাঠে সেরাটা দিতে মুখিয়ে আছে ফুটবলাররা। তবে ম্যাচের আগে ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে ফনসেস্কাকে। ইনজুরির কারণে খেলতে পারবেন না মারাস কুম্বুলা ও নিকোলা জানিলো। অনিশ্চয়তা আছে ক্রিস স্মলিং ও লিওনার্দো স্পিনাজোল্লার খেলা নিয়ে। নিষেধাজ্ঞায় আছেন ব্রুনো পেরেস। প্রতিপক্ষ আয়াক্স ঘরোয়া ফুটবলে চমৎকার ফর্মে আছে। 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে তারা। দ্বিতীয় স্থানে থাকা পিএসভির সংগ্রহ 61 পয়েন্ট। তাই এ মৌসুমে শিরোপার স্বপ্ন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আয়াক্সের। তবে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বটা দুঃসহ হয়ে আছে সমর্থকদের কাছে। নিজেদের মাঠে প্রথম পর্বে হেরেছে তারা। ফিরতি পর্বে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় আয়াক্স। ইনজুরির কারণে খেলতে পারবেন না নোসায়ের মাজরাউ, ডেলি ব্লিন্ড ও মার্টিন। অনিশ্চয়তা আছে স্কোয়ার্সের খেলা নিয়ে। নিষেধাজ্ঞায় আছেন আন্দ্রে ওনানা। তারপরেও ঘুরে দাঁড়াবে দল, আশা আয়াক্স কোচ এরিক টেন হ্যাগের। যে কোনো প্রতিযোগিতায় এর আগে মাত্র একবারই দেখা হয়েছে দু দলের। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। গোলশূন্য ড্র করেও সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনাল থেকে লিভারপুলকে বিদায় করেছে জিদানের দল। 2 লেগ মিলিয়ে মাদ্রিস্তানদের জয় 3-1 গোলে। দুটো গোলের জন্য কি না করলো লিভারপুল। আরাধ্য সে গোল থেকে গেল অধরা। দুটো তো নয়ই, অ্যানফিল্ডে একটা গোলও করতে পারেনি সালা, মানে ফিরমিনোরা। ব্যাকফুটে থাকা অলরেডরা নিজেদের মাঠে বেপরোয়া, কিন্তু আক্রমণে বারবার পথহারা। প্রথমার্ধে যে কয়েকটা গোলই থাকতে পারত রেডদের। বিরতিতে যাওয়ার আগে কিছুটা অগোছালো সফরকারীরা, কিন্তু সুযোগ নিতে পারলেন না সালা, উইনালডামরা। কৃতিত্বের যোগ্য দাবিদার থিবো কোর্তোয়াও। 6.5 ফুট উচ্চতার বেলজিয়ান গোলরক্ষক যেন পাহাড় সম। অ্যানফিল্ডের রক্ষণে অতি সতর্ক রিয়াল। একেবারে আক্রমণে যায়নি তাও নয়, একাধিক সুযোগ হারিয়েছেন বেনজেমা। ফ্রেঞ্চ স্ট্রাইকার কখনো কাঁপিয়েছেন বারপোস্ট, কখনো হেডটা হয়নি জুৎসই। আবার গতিময় ভিনিসিয়াসকে রুখে দিয়েছেন অলরেড গোলরক্ষক অ্যালিসন বেকার। প্রতিপক্ষের মাঠে ডিবক্স সামলেই ইউরোপ শ্রেষ্ঠত্বের পথে এগোলো রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুর 3-1 গোলের জয়টাই জিদানের দলকে পাইয়ে দিল শেষ 4-এর টিকিট। রূপালী ট্রফিটা যে মাদ্রিদিস্তাদের খুব ভালোভাবে চেনা। 13 বার এই শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটা। ম্যাচের আগে সফরকারীদের টিম বাসে ঢিল ছুঁড়েছিল লিভারপুলের উগ্র সমর্থকরা। তবে জানালার কাচ ভাঙলেও গ্যালাকটিকোদের হৃদয় ভাঙতে পারেনি ইংলিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-1 গোলে হারিয়েছে গার্দিওলার দল।
বিরাট বাজেট, তারকা ফুটবলারের পূর্ণ স্কোয়াড, প্রিমিয়ার লিগে নিয়মিত দাপট, অথচ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এলেই মলিন চেহারা। ম্যানচেস্টার সিটি সমর্থকদের দুঃখের অন্ত নেই। পেপ গার্দিওলা কি পারবেন সেই দুঃখ ঘোচাতে? অন্তত চাপে পড়েও সেমির মঞ্চে উঠেছে সিটিজেনরা, এই তো স্বস্তি। কিন্তু কাঠখড় একেবারে কম পোড়াতে হয়নি। বল দখলে রেখে খেলার চেষ্টায় ছিল সফরকারীরা, কিন্তু ইংলিশ জায়ান্টদের ডি বক্সে অতর্কিত আক্রমণে ম্যাচের মাত্র 15 মিনিটেই লিড নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলে কোচের মুখে হাসি ফোটান বেলিংহাম। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম নকআউট গোল স্কোরার হিসেবে নাম লেখান রেকর্ডের খাতায়। সে খাতার পৃষ্ঠা উল্টাতে অপেক্ষা করতে হয়েছে সিটিজেনদের। ডি ব্রুইনার শট ফিরেছে ক্রসবারে লেগে। সুযোগ পেয়েও স্কোর করতে পারেননি মাহরেজ, ফোডেনরা। 1-0 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয় গার্দিওলা বাহিনীর। ভাগ্য বদলায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। পেনাল্টি পায় ম্যান সিটি, লক্ষ্যভ্রষ্ট হননি রিয়াদ মাহরেজ। সমতায় ফেরে ইপিএল জায়ান্টরা। 2 লেগ মিলিয়ে তখন 3-2 গোলে পিছিয়ে ডর্টমুন্ড, কিন্তু আশা বাঁচিয়ে রেখেছিল আগের লেগে এতিহাদে পাওয়া অ্যাওয়ে গোলটা। ডাইবরুশনদের আশা ফিকে হয় 69 মিনিটে ম্যাট হ্যামেলসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে। ফিকে হতে থাকা আশা পুরোপুরি ভঙ্গ হয় 75 মিনিটে। ডি বক্সের বাইরে থেকে স্কোর করে বসেন ফিল ফোডেন। সেমির মঞ্চে পৌঁছাতে যথেষ্ট হয়েছে এই 2-1 গোল ব্যবধানই। মাকসুম আলম খান, সময় সংবাদ। আগামী মাস থেকে প্রতিটি ভেন্যুতে দর্শক ফেরানোর পরিকল্পনা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের। হোম ভেন্যুতে ম্যাচ উপভোগের সুযোগ পাবেন সমর্থকরা। প্রতিটি ম্যাচে 10,000 কিংবা স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 1/4 দর্শক প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। তবে সফররত দলের সমর্থকদের এখনই মাঠে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর 21 জুন ইংল্যান্ডে সামাজিক দূরত্ব মেনে চলার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। আর সেটা হলে ধীরে ধীরে ফুটবল মাঠে দর্শক সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এদিকে মৌসুমের শেষ ভাগের সূচি পুনর্বিন্যাস করার কথা ভাবছে লীগ কর্মকর্তারা। 11 ও 12 মের পরিবর্তে 36তম রাউন্ডের ম্যাচ হবে 15 ও 16 মে, আর 37তম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে 18 ও 19 মে। শেষ রাউন্ডের ম্যাচ হবে 23 মে। টোকিও অলিম্পিক সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে রাশিয়া। লাল, নীল আর সাদা দেশটির অলিম্পিক কমিটির লোগোর আদলে নকশা করা হয়েছে এই জার্সি। আছে অলিম্পিকের লোগো। নতুন এই জার্সিটি রাশিয়ার অ্যাথলেটদের জন্য সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজে দেবে বলে মনে করেন রাশিয়ার অলিম্পিক কমিটির সভাপতি স্তানিস্লাভ পোজনিয়াকোভ। অ্যাথলেটদের ডোপ কেলেঙ্কারিতে কারা এগিয়ে? চোখ বন্ধ করলেই বলে দেয়া যায় রাশিয়ার নাম। এজন্য নিষিদ্ধ হয়েছে তারা। কিন্তু এখনো যারা চালিয়ে নিচ্ছে দেশটির ক্রীড়াঙ্গনকে, তাদের মধ্যে আসছে টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলেটরা। তারা অলিম্পিকে কোন জার্সি পরবেন তাই এবার উন্মোচন করেছে দেশটি। এক ফ্যাশন শো ইভেন্টে অলিম্পিকের নতুন এসব জার্সি পরে ক্যাটওয়াক করেন রাশিয়ার নামকরা সব মডেল। একে একে বিভিন্ন ইভেন্টের জার্সি পরে মডেলরা হাজির হন র্যাম্পে। সাদা, লাল আর নীল, এই 3 রং রাশিয়ার জাতীয় পতাকার। কিন্তু ডোপিং নিষেধাজ্ঞার কারণে জাতীয় পতাকার আদলে করা যাবে না জার্সির নকশা। কিন্তু মজার ব্যাপার হলো রাশিয়ার অলিম্পিক কমিটির লোগোতেও রয়েছে এই 3 রং। আর সেই আদলেই জার্সির নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার আনাস্তাসিয়া জেডোরিনা। জার্সিতে রেখেছেন অলিম্পিকের লোগো। আমার জন্য এটা অনেক বড় সম্মানের আর গর্বের। এটা ভাবতেই ভালো লাগছে যে অ্যাথলেটরা আমার ডিজাইন করা পোশাক পরে অলিম্পিকে অংশ নেবে। আশা করি তারা অলিম্পিকে ভালো করবে। আমরা তাদের পাশে আছি। এদিকে রাশিয়ার অলিম্পিক কমিটির প্রধান জানান, সবার সম্মতি নিয়েই তৈরি করা হয়েছে টোকিও অলিম্পিক্সে অংশ নিতে যাওয়া অ্যাথলেটদের জার্সি। আমরা সবার মতামত নিয়েছি। রাশিয়ার অ্যাথলেট থেকে শুরু করে ভক্তদের কেউই অলিম্পিকের জার্সি অপছন্দ করেনি। জার্সিতে থাকা তারাগুলো টোকিওর অলিম্পিকে আমাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করি। আমাদের ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই এই জার্সি তৈরি করা হয়েছে। ফারজানা মুমু, সময় সংবাদ। মন্টে কার্লোতে ফিরেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। ফিরেই জিতেছেন এই স্প্যানিশ তারকা। এছাড়াও মন্টে কার্লোতে জয় তুলে নিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবছর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই কোর্টে নেমেছেন রাফায়েল নাদাল।
নেমেই ঝলক দেখিয়েছেন স্প্যানিশ তারকা। মন্টে কার্লো মাস্টার্সে তিনি মুখোমুখি হন আর্জেন্টিনার ফেদেরিকো দেল বোনিসের। মন্টে কার্লোতে 46 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছেন নাদাল। ফেদেরিকোকে 6-2 গেমে হারিয়ে ম্যাচ নিজের করে নিয়েছেন ক্লে কোর্টের রাজা। আসরে নিজের 12তম শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেলেন স্প্যানিশ তারকা। আরেক ম্যাচে ইতালির ইয়ানিক সিনারের মুখোমুখি হন সার্বিয়ার নোভাক জোকোভিচ। বিশ্বসেরা এই টেনিস তারকা ইয়ানিককে 6-4, 6-2 গেমে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেন। সুইজারল্যান্ডের অডি 9 পাহাড়ে স্কিইংয়ে মেতেছে একদল তরুণ তরুণী। বরফে আচ্ছাদিত সেই পাহাড়ে 4 দিন ব্যাপী চলে স্কিইং। উঁচু নিচু পাহাড়ি পথ থেকে পড়লেই ঘটতে পারে দুর্ঘটনা, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তারা। সুইজারল্যান্ডের ব্যতিক্রমধর্মী স্কিইংয়ের খবর থাকছে এবারের প্রতিবেদনে। শ্বেতশুভ্র বরফের উপর ছুটে চলছে স্কিয়াররা। পিচ্ছিল বরফে ছুটোতেই ওদের আনন্দ। যে কোনো সময় মৃত্যু মুখে পতিত হতে পারেন, কিন্তু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে ওরা। সুইজারল্যান্ডের অডি 9 পাহাড়ে বরফের স্তূপ। সেখানেই বরফ কেটে খেলার আসর বসিয়েছে কিছু খেলা পাগল মানুষেরা। আঁকাবাঁকা সর্পির পথে মেতেছে গতির খেলায়। 7 থেকে 10 এপ্রিল চলা খেলায় যে যত বেশি আকর্ষণীয় স্কি জাম্পিং করতে পারবে সে পাবে সবচেয়ে বেশি নম্বর। 44 জন স্কি খেলোয়াড় 4 দিনব্যাপী অংশ নিয়েছে গতির খেলায়। করোনার মাঝেই যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নারী পুরুষ সকলেই। এখানে স্কি করতে পারাটা সত্যি আনন্দের। এর আগেও এখানে স্কি খেলেছি, তবে এবার প্রকৃতি যেন আরো বেশি সুন্দর। একক স্কিইংয়ে বিজয়ী হয়েছেন সুইজারল্যান্ড